হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর প্রশ্ন সংকলন 2025 অঙ্কের মডেল কোয়েশ্চেন্সের 3 এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 4-এর 1 দাগে আছে 4-এর 1 সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -11 আর +17। -11 +17। তো স্কেল দিয়ে প্রথমে কি করতে হবে? প্রথমে সংখ্যা রেখা এঁকে নিতে হবে। তাহলে সংখ্যা রেখা এখানে এঁকে নেব, কিন্তু এই প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কী করব দেখো, এখানে +17 আছে আর -11 আছে। তো এখান থেকে স্টার্ট করব, এটাকে 0 মনে করলাম, এটা 0, 1, 2 মানে হাফ সেন্টিমিটার পরপর আমি একটা করে ভাগ নিচ্ছি। তাহলে কি হলো দেখা যাক, এটা 0, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এইভাবে চলছে। এদিকেও তীর চিহ্ন দিলাম, এদিকে -1, -2 এভাবে চলছে। তো এখানে আমাকে যোগ করতে হবে -11 + 17, -11 + 17। তাহলে প্রথমে আমরা 17 ঘর ডান দিকে যেতে পারি, বা আমরা প্রথমে -11 গিয়ে পরে 17 ঘর যেতে পারি। তাহলে সেক্ষেত্রে সংখ্যা রেখাটা একটু পাল্টে যাবে। তাহলে আমি এইভাবে কেটে নিলাম ঘরগুলো, সংখ্যাগুলো এভাবে লিখলাম। এটা 0, এদিকে মাইনাসগুলো আর এদিকে প্লাসগুলো। প্রথমে আছে -11, তাহলে আমাকে কি করতে হবে? বাদিকে -11 ঘর যেতে হবে, অর্থাৎ বাদিকে 11 ঘর যেতে হবে। এটা 0, তাহলে এখান থেকে স্টার্ট করে বাদিকে যাবো 11 ঘর, এখানে আছে -11 এই পর্যন্ত। তাহলে 11 ঘর চলে গেলাম, এটা ইজ -11। এরপরে +17, অর্থাৎ এখান থেকে ব্যাক করে ডান দিকে যাব 17 ঘর। তো এটা আছে 11, 0 পর্যন্ত এলাম, তাহলে 11 ঘর হলো 11। তারপরে 11 পর্যন্ত 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ 6 পর্যন্ত। এটা হলো +17। আর এখানে যেখানে পৌঁছালাম এটা হলো এটা হলো 6। তাহলে বিয়োগফলটা, যে এই যোগফলটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, 0 থেকে এই 6 পর্যন্ত এসেছি। তাহলে এটা +6। তাহলে অতএব -11 +17 সমান +6। পরবর্তী অঙ্কে আছে সরল করো +25 +25 প্লাস -16 ++12। তো এখানে +25 হলো, প্লাসে মাইনাসে -16, প্লাসে প্লাসে +12। 25 থেকে 16 বিয়োগ করলে 9 পাই আমরা, বড় সংখ্যার আগে প্লাস, তাই +9 হবে, +12। যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, একই চিহ্ন যোগ করতে হয়। 12 এবং 9 মিলে হবে 21, আর বড় সংখ্যার আগে প্লাস, তাই এখানে প্লাস দিতে হবে। তারপরে 4-এর 3, 4-এর 3 আছে তোমার খাতার দাম x টাকা, কিন্তু ফিরোজের খাতার দাম তোমার থেকে 18 টাকা বেশি, তাহলে ফিরোজের খাতার দাম কত? তাহলে আমার খাতার দাম x টাকা,
আমার খাতার দাম সমান x টাকা। ফিরোজের খাতার দাম তাহলে এখানে ফিরোজের খাতার দাম আছে কি, ফিরোজের খাতার দাম আমার খাতার দামের চেয়ে 18 টাকা বেশি, তাহলে সেটা হবে x তার চেয়ে বেশি মানে প্লাস 18, x প্লাস 18 টাকা। সরল করো, +20 এর বিপরীত সংখ্যা মাইনাস, -7 এর বিপরীত সংখ্যা -8। প্রথমে আছে +20 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা, -8। তাহলে প্রথমে +20 এর বিপরীত সংখ্যা সেটা হবে -20, মাইনাস -7 এর বিপরীত সংখ্যা সেটা হবে +7, মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে +8, তাহলে হলো -20, মাইনাসে প্লাসে -7 +8, তাহলে এর আগে মাইনাস এর আগে মাইনাস, একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে। যোগ করলে 20 এবং 7 যোগ করলে 27, বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস দিলাম, +8। তো মাইনাস এখানে প্লাস, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে, 27 থেকে 8 বিয়োগ করলে 19 হয়, বড় সংখ্যার আগে মাইনাস তাই এটা হবে -19, তাহলে -19 হয়ে গেল। এরপরে যোগের সংযোগ নিয়ম যাচাই করি, -5 -3 আর -2 দেওয়া আছে, এখানে যোগের সংযোগ নিয়ম যাচাই করতে হবে। তো প্রথমে করব কি, প্রথমে করব -3 এই -5 প্লাস -3 যোগ করব, যোগ করে তার সাথে যোগ করব এটা, আর পরের ক্ষেত্রে করব কি -5 -3 -2, অর্থাৎ এই দুটো যোগ করব, যোগ করে তার সাথে এটা যোগ করব। দেখো এই দুটো ফলাফল একই হয় কিনা সেটা দেখতে হবে। তো সমান, এখানে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দিলাম -5 প্লাসে মাইনাসে -3 প্লাসে মাইনাসে -2, -5 -3 যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করলে -8 হবে, -2 সমান -8 -2, আর এটা হলো -10, একই চিহ্ন তাই যোগ করলাম। এখানে -5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো -3 প্লাসে মাইনাসে -2 সমান -5 প্লাস -3 এবং -5 মিলে -2 মিলে, যেহেতু একই চিহ্ন যোগ করতে হবে, যোগ করলে -5 হবে, তাহলে -5 প্লাসে মাইনাসে -5, তাহলে সমান হলো -5 আর 5 10, অর্থাৎ -10। তাহলে এখানে অতএব এখানে যোগের সংযোগ নিয়ম যাচাই করো, অতএব যোগের সংযোগ নিয়ম প্রযুক্ত হচ্ছে, বা সংযোগ নিয়ম প্রযুক্ত নাকি মান্য হচ্ছে। এরপরে 5-এর 1, 5-এর 1-এ আছে এমন একটি ঘনবস্তুর চিত্র অঙ্কন করো যার একটি বক্রতল ও দুটি সমতল আছে। তাহলে ঘনবস্তুর চিত্র অঙ্কন করতে হবে যার একটি বক্রতল আছে আর দুটি সমতল আছে। তো মনে করো এখানে একটা বৃত্ত এঁকেছি আর এখান দিয়ে দুটো উল্লম্ব সরল রেখা, তারপরে এখানে আর একটা বৃত্ত, তাহলে এটা হলো চোঙ, এটা হলো চোঙ বা লম্ব বৃত্তাকার চোঙ বলা হয়, লম্ব বৃত্তাকার চোঙ।
তাহলে এই যে ঘনবস্তুটা পেলাম, এর এ একটা তল সমতল, এ একটা তল সমতল, আর পাশের তলটা বক্রতল। তাহলে এটা হলো বক্রতল, এটা সমতল, আর এটা সমতল। তাহলে লম্ববৃত্তাকার চোঙের দুটি সমতল থাকে আর একটি বক্রতল থাকে। নেক্সট আছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল কত, সঠিক একক ব্যবহার করবে। অর্থাৎ সংখ্যার ডান দিকে যে লেখা আছে এটাকে একক বলা হয়। তো এখানে কি করতে হবে, এখানে আমাকে পরিসীমা বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে বাহুর দৈর্ঘ্য লিখে নিই। তো লিখবো এখানে যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান 5.2 সেমি। অতএব পরিসীমা সমান 4 ইন্টু বাহু, পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, অর্থাৎ বাহুকে 4 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পাই। তাহলে সমান 4 ইন্টু 5.2, এখানে সেন্টিমিটার লিখতে হবে, অর্থাৎ একক লিখতে হবে সেন্টিমিটার। তো 5.2 তাকে 4 দিয়ে গুণ করছি, 4 দুগুণ 8, 4 5 20, একটা অঙ্কের আগে দশমিক, তাহলে এটা হলো 20.8 সেমি পরিসীমা। এরপরে ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, এখানে বাহুর দৈর্ঘ্য 5.2, সেই জন্য 5.2 ইন্টু 5.2 লিখলাম, আর এখানে লিখব বর্গ সেমি। তো 5.2, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 5 5 25 রাখে 26, এটা 4 0 7 2, একটা দুটো অঙ্কের আগে দশমিক, তাহলে এটা হলো 27.04, আর এখানে লিখতে হবে বর্গ সেমি। যেহেতু দুটো সেমি, এই বাহুর জন্য সেমি, এই বাহুর জন্য সেমি, বা এর জন্য একটা সেমি, এর জন্য একটা সেমি, দুটো সেমি মিলে হলো বর্গ সেন্টিমিটার বা বর্গ সেমি। নেক্সট আছে, প্রদত্ত কোনটি আয়তঘন নয়। ইট একটা আয়তঘন, লুডোর ছক্কা আয়তঘন, বই আয়তঘন, বোতল কিন্তু আয়তঘন নয়, বোতল হচ্ছে চোঙ বা লম্ববৃত্তাকার চোঙ বলতে পারি আমরা। তো এখানে 3-এর উত্তর হবে, 3-এর এ, 3-এর হবে বোতল। এরপরে 5-এর 3-এর বি, 5-এর 3-এর বিতে কি আছে দেখো, এখানে 5-এর 3-এর বিতে আছে দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়। আমরা জানি দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। মনে করো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, আমরা দুটো বিন্দু দিয়ে এই একটাই সরলরেখা আঁকতে পারি, এর বেশি কিন্তু কোনো সরলরেখা আঁকা যাবে না। দুটো বিন্দু দিয়ে একটাই সরলরেখা আমরা আঁকতে পারি, আর কোনোভাবে কোনো সরলরেখা আঁকতে পারবো না। তাহলে এখানে লিখবো একটি, তাহলে 5-এর 3 হয়ে গেল একটি। এরপরে 5-এর 4, সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝো, চিত্র সহ লেখো। অ্যাকচুয়ালি একাধিক সরলরেখা যদি একটি বিন্দুতে ছেদ করে বা একটি বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা। দুই বা তার বেশি সরল রেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে বা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তবে
ওই সরল রেখাগুলোকে সমবিন্দু সরল রেখা বলে। যেমন মনে করো এই একটা সরলরেখা, এটা আর একটা সরলরেখা আঁকলাম, অর্থাৎ একই বিন্দু দিয়ে যতগুলি সরলরেখা আমরা আঁকতে পারবো সব সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এই সরলরেখাগুলো সমবিন্দু সরলরেখা। এরপরে 5 সরল করতে হবে। এখানে আছে 2 মাইনাস 2 মাইনাস সমান 2 মাইনাস 1/10 ইন্টু 1/3, এটা ইন্টু দিলাম, তাহলে এই ভগ্নাংশ উল্টে লিখতে হবে। 25/4, এটা ইন্টু দিলাম, তাহলে এটা 1/8, 8/1 লিখতে হবে। কাটাকুটি করলে 4 1 4, 4 2 8, আর এটা কাটাকুটি করতে পারি 5 2 10, 5 5 25, এই 2 কাটাকুটি করতে পারি, 2 1 2, তাহলে আছে 2 মাইনাস, ওপরে আছে 1 1 5, নিচে আছে 3 1 1, তাহলে 5 আর নিচে 3 1 3, 2 মাইনাস 5 3 সমান 2 নিচে 1 ধরতে হবে, 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে 2কে গুণ, 3 2 6, মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 5কে গুণ, 5 1 5, তাহলে এটা হলো 1/3। আচ্ছা, তারপরে আছে 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়। তাহলে 3টি অসমরেখ বিন্দু দিয়ে আমরা 3টি অসমরেখ বিন্দু, এই 3টি সরলরেখাংশ আঁকতে পারি। মনে করো এই 3টি বিন্দু আছে এ বি সি, তাহলে আমরা যে সরল রেখাংশগুলো আঁকতে পারবো সেটা হলো এই বি সি আঁকতে পারবো, সি এর সাথে বি যোগ করলাম, সি এর সাথে এ যোগ করলাম, সি এর সাথে বি যোগ করলাম। আচ্ছা, এ এর সাথে সি যুক্ত করা আছে, এ এর সাথে বি যুক্ত করলাম, তাহলে এভাবে আমরা কিন্তু এরকম তিনখানা সরল রেখাংশ পেতে পারি। তাহলে এখানে উত্তর হবে 3টি। এরপরে আছে একটি আয়তঘনের কটি তল, কটি ধার ও কটি শীর্ষবিন্দু। তো তল, ধার এবং শীর্ষবিন্দু, তো তল গোনার ক্ষেত্রে আমরা যদি লুডোর ছক্কা দেখে থাকি, তাহলে লুডোর ছক্কায় জানি আমরা 3খানা তল থাকে, সেগুলোকে আমরা বলি পুট, দুরি তিরি, চৌকো পাঞ্জা ছক্কা। তো পুট, দুরি তিরি, চৌকো পাঞ্জা ছক্কা, এরকম 6টা তল থাকে। এবার ধার গোনার সময়, ধার গোনার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা একটা আয়তঘন এখানে আঁকবো এবং সাথে সাথে তোমরা গুনবে আমি কতটা সরলরেখা দিচ্ছি। 1, এটা ধার আঁকছি কিন্তু 1, আয়তঘন আঁকছি তার জন্য এই একটা ধার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ ধার 12টা। এরপরে আছে যে শীর্ষবিন্দু কয়টি, একটা শীর্ষবিন্দু, 2, 3, 4, 5, 6, 7, 8টা, শীর্ষবিন্দু আছে 8টা, শীর্ষবিন্দু আছে 8টা, আর তল তো আগেই বললাম যে তল আছে 6টা। এরপরে আছে একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তুর নাম লেখো। তাহলে একটি সমতল ও একটি বক্রতল আমরা দেখতে পাই যে তরমুজ যখন মাঝখান দিয়ে কাটা হয় আমরা একটা সমতল পাই যেটা লাল কালারের, আর একটা বক্রতল পাই যেটা কিনা বক্রতলটা হলো সবুজ কালারের। তাহলে একটি সমতল আর একটি বক্রতল দিয়ে গঠিত যে ঘনবস্তু তার নাম হচ্ছে অর্ধগোলক।
অর্ধগোলকটার নাম। আর ছবিটা কীভাবে আঁকতে হয় দেখে নাও। আমরা অর্ধগোলক আঁকার ক্ষেত্রে প্রথমে একটা এরকম টাইপের বৃত্তাকার অংশ এঁকে নেব, তারপরে এখান দিয়ে এর নিচের পাটটা আঁকবো। তাহলে এটা কিন্তু একটা অর্ধগোলক এঁকে ফেললাম, এটা তার কেন্দ্র, এখান থেকে পর্যন্ত অর্ধগোলকের ব্যাসার্ধ। আর এটা যদি একটু নিরেট অর্ধগোলক হয় তাহলে এই খোলা মুখটা এভাবে আটকে দিলাম, তাহলে এটা কিন্তু অর্ধগোলক হলো, যার একটা বক্রতল আর একটা সমতল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।